আমরা গত ক্লাসে অম্ল ক্ষারক, সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এগুলো আলোচনা করছিলাম। এখন তোমাদের ভিতর থেকে প্রথম কোশ্চেন হচ্ছে আমার, কেউ একজন বলো, কে বলতে পারবা যে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়? এটা ব্যাখ্যা করতে পারবা কে? বলো, যে ব্যাখ্যা করতে পারবা হ্যান্ড রেজ করো, যে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। এটা ব্যাখ্যা করতে পারবা কে? যে পারবা সে হ্যান্ড রেজ করো। বলো, এনিওয়ান। সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এইটা ব্যাখ্যা করতে পারবা কে? বলো। সকল ভালো মানুষই মানুষ, কিন্তু সকল মানুষ ভালো মানুষ নয়। হ্যাঁ, গুড। আচ্ছা, আব্দুল্লাহ সাদ। ঠিক আছে, আব্দুল্লাহ সাদ, তোমাকে আনমিউট করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলো। স্যার, ক্ষার হচ্ছে বিশেষ ধরনের ক্ষারক, এটা পানিতে দ্রবণীয় হয়। আর ক্ষারক মানে ক্ষারক হচ্ছে যেটা হচ্ছে পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। আর ক্ষারকের মধ্যে কিছু বিশেষ ধরনের আছে যেগুলো পানিতে দ্রবণীয়, এগুলোকে ক্ষার বলা হয়। ঠিক আছে, বাট কনসেপ্টটা একটু ভালো করে বুঝাইতে হবে। ধরো আমি কোশ্চেন পরীক্ষা যদি আসে এইভাবে লিখলে তো হবে না, ঠিক না? স্যার আমি একটু কনফিউজড আছি এটা নিয়ে। ওকে ওকে, এটা আমি ব্যাখ্যা করবো, সমস্যা নেই। নেক্সট, আর কেউ? আর কেউ? ওকে, ঠিক আছে। এবার বলো, কমেন্টস করবা। ঠিক আছে, তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? বলো, তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? আগে পড়া ধরে নেই। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? উৎস, কারেক্ট। হাফসা, কারেক্ট। রাদিয়া, হ্যাঁ গুড। রাদিয়া, ঐশ্বর্য, আব্দুল্লাহ সাদাত, সঠিক। টাইম, ওকে, ঠিক আছে। আম, আপেলে কোন ধরনের অ্যাসিড থাকে? বলো। আপেল, আপেলে কোন ধরনের অ্যাসিড থাকে? আব্দুল্লাহ সাদাত, গুড, ভেরি গুড। নিলয়, আচ্ছা হ্যাঁ সঠিক। তারপরে হাফসা, কি হলো হাফসা? এটা কি বললা? অক্সালিক। আচ্ছা, আঁকা আঁকি করতেছে কে ভাই? কে আঁকাইতেছে? আমাকে একটু নাম বলো তো একজন। তারে আগে দেখতেছি। না, আমি একটু অফ করে দেন তো এটা, এই অ্যানোটেশনটা। নিলয়, মিহি, হ্যাঁ ঠিক আছে, আসলে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা চলো। এখন একটা কোশ্চেন ছিল এরকম যে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। এই বিষয়টা তোমরা অনেকেই ঠিকঠাক মতো ব্যাখ্যা করতে পারো না। ইনফ্যাক্ট একজন বলছো তার জাস্ট আইডিয়াটা আছে, বাট ব্যাখ্যা করতে পারে না ঠিক মতো। সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে প্রথমে দেখো, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাইলে বড় কে? বড় হচ্ছে ক্ষারক। ক্ষারকের ভিতর থেকে তুমি দুইটা ভাগে ভাগ করছো, যেখানে ক্ষারককে দুই ভাগে ভাগ করার পরে ক্ষারকের মধ্যে যাদের একটা স্পেশাল গুণ আছে, ঠিক আছে, মনে করো সবাই ক্ষারক, সবগুলা ক্ষারক এক জায়গাতে আছে। এই সবগুলো ক্ষারকের মধ্যে তুমি স্পেশাল কিছু বৈশিষ্ট্যের কারণে নির্দিষ্ট কিছু ক্ষারককে বলতিছো যে এরা হচ্ছে ক্ষার। তার মানে তুমি যাদেরকে ক্ষার বলতিছো তারা কি? ক্ষার হইছে এটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে, এবং তারা ক্ষারক তো ছিলই। কোন বৈশিষ্ট্যের কারণে তাদেরকে ক্ষার বলা হচ্ছে? পানিতে দ্রবণীয় হয় নাকি পানিতে দ্রবণীয় হয় না, এইটার উপর ভিত্তি করে, পানিতে দ্রবণীয় হয় নাকি পানিতে দ্রবণীয় হয় না, এটার উপর ভিত্তি করে সেটা ক্ষার নাকি ক্ষার না এটা ব্যাখ্যা করা হয়। কিরকম? যারা যারা, অর্থাৎ যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার।
যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। এখন যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না তারা ক্ষার না, ঠিক আছে, কিন্তু তারা তো অবশ্যই ক্ষারক, ঠিক না? তার মানে মনে করো উপরে সবার উপরে কি আছে, ক্ষারক। ক্ষারককে তুমি দুই ভাগে ভাগ করলা, এর মধ্যে একটা ভাগে আছে ক্ষার, যারা কি হয়েছে, পানিতে দ্রবীভূত। আর এই পাশে আছে মনে করো ক্ষারক, যারা পানিতে দ্রবীভূত না। এখন তুমি যাকে ক্ষার বলতিছো সে আসলে কিসের অংশ? ক্ষারকেরই অংশ। এই জন্যই বলা হইতেছে যে ক্ষার, সে অবশ্যই ক্ষারক হবে। যে ক্ষার সে অবশ্যই ক্ষারক হবে, কারণ সে পানিতে দ্রবীভূত হয়েছে জন্য ক্ষার, এবং ক্ষারক থেকেই তো আসছে। কিন্তু যে ক্ষারক, সে কি সবসময় ক্ষার হবে তার কোনো গ্যারান্টি আছে? না, সে ক্ষার হইতেও পারে নাও পারে। এই জন্যই বলা হয়েছে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। বলো এইটা ক্লিয়ার কিনা? অন্ততপক্ষে গত ক্লাস এবং আজকের ক্লাসের পরে বলো এটা ক্লিয়ার কিনা। বলো। সকল ক্ষারই ক্ষারক এবং সব, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এটা বুঝছো? ইয়েস স্যার, ওকে ঠিক আছে। এবার আসো, গত ক্লাসে আমরা কি করছিলাম? ওকে, গত ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে একদম লাইন বাই লাইন যত সম্ভব, এ পর্যন্তই, ঠিক না? এই যে মিল্ক লাইম আর ক্যালসিয়াম লাইন এখান থেকে। তো আমি এই জায়গা থেকে শুরু করব যে অ্যাসিড ও ক্ষারকের ব্যবহার। দেখো, এখানে বলা হচ্ছে যে শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে কি তৈরি করা হয়? ব্লিচিং পাউডার। কি তৈরি করা হয়? ব্লিচিং পাউডার। মূলত ব্লিচিং পাউডারের সংকেত হইতেছে Ca ও Cl। এটা তোমরা 9 10-এ উঠলে পাবা। তোমার 1 মার্কের কোশ্চেন বা এমসিকিউ আসে এরকম, যে ব্লিচিং পাউডার কিভাবে তৈরি করা হয়। কি তৈরি করা হয় কিভাবে? ব্লিচিং পাউডার। তখন তুমি কি লিখবা? তুমি যেটা লিখবা সেটা হচ্ছে যে শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে। তাহলে কার কার বিক্রিয়া ঘটিয়ে ব্লিচিং পাউডার তৈরি করা হয়? শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে। আচ্ছা, এরপরে দেখো আছে আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ যা চুনের পানি বা লাইম ওয়াটার, খুব বেশি আসে এটা, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ যা চুনের পানি বা লাইম ওয়াটার। ক্লিয়ার? তাই লাইম ওয়াটার কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণকে লাইম ওয়াটার বলে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণকে লাইম ওয়াটার বলে। দেখো দুই জায়গাতেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। প্রথমত, তুমি যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটাও তাহলে উৎপন্ন হবে ব্লিচিং পাউডার। আর তুমি যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণের কথা বলো, সেটাকে বলা হবে লাইম ওয়াটার। পাতলা দ্রবণ মানে কি? পানি পানি হবে, বাস, তাহলে সেটা কি হবে? লাইম ওয়াটার। দুই জায়গাতেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, ব্লিচিং পাউডার এবং লাইম ওয়াটার। ব্লিচিং পাউডারের ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটবে, আর লাইম ওয়াটারের ক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণকে লাইম ওয়াটার বলা হবে। ওকে ঠিক আছে। এরপরে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটার আরো একটা পার্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট, তাকে বলা হয় মিল্ক অফ লাইম। তাহলে কাকে কাকে মিল্ক অফ লাইম বলা হবে? পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার তুমি একটু চিন্তা করো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি কয়টা পাইছো। আমাদের কনফিউশনটা ক্রিয়েট হয় কি জন্য? আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা আলাদা আলাদা করে মুখস্থ করি। কিন্তু তুমি যদি এভাবে মুখস্থ করো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বাম পাশে আছে এবং ডান পাশে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা 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 বিক্রিয়ার কারণে আলাদা আলাদা দ্রব্য উৎপন্ন হয়েছে। কিরকম? যেমন ধরো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যখন ক্লোরিনের বিক্রিয়া ঘটাইছো তখন উৎপন্ন হয়েছে ব্লিচিং পাউডার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ তুমি যখন নিছো তখন হয়েছে লাইম ওয়াটার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি যখন পানি মিক্সড করে দিছো তখন তার নাম হয়েছে মিল্ক অফ লাইম। তিনটাই কি দিয়ে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। মনে থাকবে এবার? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একই পাশে থাকবে, যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে তখন সেটা হবে ব্লিচিং পাউডার। যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে মানে পানি বিক্রিয়া করবে তখন হবে মিল্ক অফ লাইম। আর যখন শুধু ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণের কথা বলা হবে তখন সেটা হবে লাইম ওয়াটার। ক্লিয়ার? তার মানে লাইম ওয়াটার কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণকে বলা হয় লাইম ওয়াটার। এই লাইম ওয়াটারের সাথে আমি যদি পানি যোগ করি আরো, তখন সেটা কি হবে?
মিল্ক অফ লাইম। ক্লিয়ার? ওকে, এখন এই মিল্ক অফ লাইম কি কাজে ব্যবহার করা হয়, আর লাইম ওয়াটারই বা কি কাজে ব্যবহার করা হয়? ঠিক আছে, মনে রাখবা। লাইম ওয়াটার ব্যবহার করা হয় ঘরবাড়ি ওয়াশ করার কাজে, আর মিল্ক অফ লাইম ব্যবহার করা হয় পোকামাকড় দমনের ক্ষেত্রে। প্রচুর পরিমাণে এমসিকিউ আসে এই পয়েন্টটা থেকে, যে লাইম ওয়াটার কিভাবে তৈরি হয়, মিল্ক অফ লাইম কিভাবে তৈরি হয়, লাইম ওয়াটার কি কাজে লাগে, মিল্ক অফ লাইম কি কাজে লাগে। তাইলে লাইম অফ ওয়াটার তৈরি হয় কিভাবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ। এটা কি কাজে লাগে? আমাদের ঘরবাড়ি হোয়াইট ওয়াশ করতে। মূলত হোয়াইট ওয়াশ বলতে এখানে বোঝাইছে সাদা করতে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর তুমি মিল্ক অফ লাইম যদি বলো, বাসায় পোকামাকড় দমন করার ক্ষেত্রে এই মিল্ক অফ লাইম ব্যবহার করা হয়। দেন এরপরে বলা হয়েছে যে পাকস্থলীতে অ্যাসিডিটি হলে যে অ্যান্টাসিড ঔষধ খাই, তা আসলে কি? এইটার ব্যাখ্যা আমি কিন্তু গত ক্লাসে দিছিলাম, যে যখন জেনারেলি আমরা বলি যে গ্যাস হয়েছে, তার মানে কি আসলে সেখানে অ্যাসিড উৎপন্ন হয়েছে। তো আমরা জানি অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। ধরো তোমার পেটের মধ্যে লবণ আর পানি যদি উৎপন্ন হয়, এটা তোমার জন্য কি কোনো নেগেটিভ কিছু? না, তোমার কাছে মিনিমাইজ হয়ে গেল। এটা যখন অ্যাসিড উৎপন্ন হয়েছে, এই অ্যাসিডটাকে যাতে লবণ এবং পানিতে পরিণত করে ফেলা যায়, এই জন্য তোমার দরকার একটা ক্ষার। তাইলে তুমি যেটা খাইতেছো গ্যাসের ওষুধ হিসেবে, সেইটা মূলত ক্ষার। তুমি যখন ক্ষার খাইতেছো, তোমার পেটের মধ্যে যে গ্যাস হয়েছে, এই অ্যাসিড এবং এই ক্ষার দুইটা বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এবং তুমি তখন রিল্যাক্স ফিল করো। এটা হচ্ছে সায়েন্স। কথা বোঝা গেল? তাইলে আমরা কি বলতে পারি? এখন ক্ষার তো বুঝলাম, কিন্তু এই ক্ষারটা আসলে কিসের ক্ষার? জেনারেলি আমরা কি জানি ক্ষারের ক্ষেত্রে কি থাকবে? হাইড্রক্সিল থাকবে। তাইলে কার হাইড্রক্সিল? ম্যাগনেসিয়ামের হাইড্রক্সিল। একটু চিন্তা করে দেখো, তুমি প্রথমে যে তিনটা পড়ছো সেই তিনটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সিল, এবং এরপরে তুমি এখন যেটা পড়তেছো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল, যা কি হয় অ্যাসিডে ক্ষার হিসেবে ব্যবহার করা হয়, মানে অ্যাসিডিটি হইলে। তাহলে আমরা কি করি? এই অ্যান্টাসিডের পরিবর্তে, মানে অ্যান্টাসিড বলতে আমরা যেটা খাই সেটা হচ্ছে ক্ষার। ওকে, এরপরে দেখো, তুমি একটু আগে জানছো মিল্ক অফ লাইম বা লাইম ওয়াটার। মিল্ক অফ লাইম হইলে সেটা হবে ক্যালসিয়ামের। মিল্ক অফ লাইম মানে ক্যালসিয়াম। যখন মিল্ক অফ ম্যাগনেসিয়াম বলবে, তখন তাইলে কি হবে? ম্যাগনেসিয়াম থাকবে সেইখানে, বাস। তাইলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম মানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সিলের সাসপেনশন। এইভাবে মনে রাখতে হবে যে মিল্ক অফ ম্যাগনেসিয়াম মানে হচ্ছে ম্যাগনেসিয়ামের সাসপেনশন। তাহলে মিল্ক অফ লাইম যখন বলছে, তার মানে সেইটা হচ্ছে ক্যালসিয়ামের সাসপেনশন, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের। ওকে, এরপরে আরো এক প্রকার অ্যান্টাসিড আছে যেটা মূলত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাইলে আমরা কি কি জানলাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তিনটা, তোমার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ব্লিচিং পাউডার উৎপন্ন করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণকে বলা হয় লাইম ওয়াটার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুমি যখন পানি যোগ করবা তখন সেটা হয় মিল্ক অফ লাইম। এরপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল আছে, মূলত যেটাকে কি বলা হয়ে থাকে, যে আমরা ক্ষার হিসেবে ব্যবহার করি অ্যাসিডিটি হইলে, যাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এছাড়া আরো একটা ক্ষার আছে যেটাকে বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, চলো নেক্সট। বলো, এই পর্যন্ত যা পড়াইলাম এইটুকু তোমাদের ক্লিয়ার কিনা? কারো কোনো কোশ্চেন আছে? থাকলে হ্যান্ড রেজ করতে পারো। বলো, এই পর্যন্ত যা পড়ানো হয়েছে সেগুলা ক্লিয়ার কিনা? কমেন্টস করো। স্যার ক্লিয়ার। রঙ্গন, ওকে ঠিক আছে। আচ্ছা, চলো তাইলে আমরা তারপরে যাই। এরপর দেখো, ফলমূল বা সবজিতে যে সমস্ত অ্যাসিড থাকে তাদেরকে বলা হয় জৈব অ্যাসিড। কোশ্চেন আসে এরকম, জৈব অ্যাসিড কাকে বলে? তুমি কি লিখবা? ফলমূল বা শাকসবজিতে যে সমস্ত অ্যাসিড থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলে। এখন কথা হচ্ছে, জৈব অ্যাসিড বলতে আসলে কি বোঝায়? দেখো, তুমি সালফিউরিক অ্যাসিডের নাম শুনছো, যেটার সংকেত কি ছিল? H2SO4। ঠিক আছে না? তুমি সালফিউরিক অ্যাসিডের নাম শুনছো যেটা ছিল H2SO4। তাইলে এমন কোন অ্যাসিড আছে যেটাকে আমরা জৈব অ্যাসিড বলতেছি? তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, যদি কোনো অ্যাসিড শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন যুক্ত হয়, তখন সেটাকে বলা হয়ে থাকে জৈব অ্যাসিড। যেমন আমি তোমাদেরকে একটা সংকেত শিখাইছিলাম, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। যেখানে কি বলা ছিল? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হইতেছে হুক্কু। যেমন ধরো HOO C, হুক, আর COOH, তাহলে এটাকে কি বলা হইতেছে? হুক্কু। ক্লিয়ার? এখানে তুমি দেখো, আমি যদি বলি হুক্কুতের ক্ষেত্রে, তাহলে HOOC, তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ছাড়া আর কিছু নাই। ক্লিয়ার?
এইগুলো হবে জৈব অ্যাসিড। এইটার ক্ষেত্রে এমসিকিউ আসে এরকম যে নিচের কোনটি জৈব অ্যাসিড। তুমি দেখবা যে কোন কোন অ্যাসিডে বা কোন কোন যৌগের সংকেতের ক্ষেত্রে সেখানে শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, অন্য কিছু নাই। আসলে অন্য কিছু বলতে কি বোঝায়? তুমি যদি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, সেখানে সালফার আছে। তুমি অন্যান্য আরো অ্যাসিডের ক্ষেত্রে, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, সেখানে নাইট্রোজেন আছে। এই যেই সমস্ত অ্যাসিডে এই সালফার, এই নাইট্রোজেন থাকে, এইগুলা হইতেছে সব শক্তিশালী অ্যাসিড। আর যে সমস্ত অ্যাসিডের ক্ষেত্রে এই নাইট্রোজেন, সালফার এগুলো থাকে না, তারা হইতেছে দুর্বল অ্যাসিড। পরীক্ষায় আসে দুর্বল অ্যাসিড কোনটি? তাইলে জৈব অ্যাসিডই দুর্বল অ্যাসিড। তুমি বুঝবা কেমনে যে কোনটা দুর্বল আর কোনটা সবল? তুমি সংকেতের ক্ষেত্রে দেখবা, যে সমস্ত সংকেতে দেখবা তুমি যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে শুধু, অন্য কিছু নাই, সালফার, নাইট্রোজেন নাই, তখন বুঝতে হবে যে ওইটা হচ্ছে দুর্বল অ্যাসিড। আর যে অ্যাসিডের মধ্যে দেখবা যে সালফার, নাইট্রোজেন এগুলো আছে, বুঝতে হবে এরা শক্তিশালী অ্যাসিড। ঠিক আছে, এইভাবে আমরা শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডকে আইডেন্টিফাই করব। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস বলো যে এই যে ধরো অম্ল ক্ষারক লবণ, এটা আমি কিভাবে পড়াইছি তোমাদেরকে প্রথম ক্লাসে? জাস্ট পিপিটি দিয়ে একটা সামারাইজ করছি তোমাদের। সেকেন্ড ক্লাসে আমরা একদম বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড লাইন বাই লাইন আমি ব্যাখ্যা করছি অর্ধেক পর্যন্ত, এবং আজকে বাকি অর্ধেক ব্যাখ্যা করে দিব শেষ। ক্লিয়ার? এর মধ্যে বই এবং বইয়ের বাইরে আমি অনেক কিছু আলোচনা করছি, বিভিন্ন টপিকস নিয়ে কথা বলছি। তোমরা কেউ কি খাতায় নোট করছো এই জিনিসগুলা? মানে যে অধ্যায়টা স্যার পড়াইছে, এই জিনিসগুলা বলছে, সুন্দর করে খাতায় লিখি, এই কাজগুলা কেউ করছো? একটু বলো। যে আমার নোটস করা আছে, কার নোটস করা আছে পুরো অধ্যায়টার উপরে দেখি? এনিওয়ান? বলো, কোনো একজন? আচ্ছা, যার পুরাপুরি না কিন্তু আছে, আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নাই। তাহলে এ পর্যন্ত যা হয়েছে এবং আজকে যেটুকু পড়াবো, আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে তোমরা এই চ্যাপ্টারের হ্যান্ড নোটস, ঠিক আছে, যা আমি পড়াইছি, তোমাদেরকে বলছি, বুঝাইছি, শুধু বইয়ের গুলা পড়ছি তা তো না, এর বাইরে অনেক কিছু বলছি। যেমন শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড কিভাবে চিনবো, কিভাবে জানবো, এই জিনিসগুলোর উপরে হ্যান্ড নোটস এর কয়জন আছে ক্লাসে? 52 জন। এই 52 জনের মধ্যে, ঠিক আছে, আমি দেখব কার হ্যান্ড নোটস সবচাইতে সুন্দর হয়। ক্লিয়ার? এবং এটা তুমি শিওর থাকো, পুরা চ্যাপ্টারের হ্যান্ড নোটস গুলো তোমরা ফেসবুকে আমাদের যে ক্লাস 6 to 9 এডু পরিবার গ্রুপ আছে সেখানে পোস্ট করবা, ঠিক আছে? লিখবা এভাবে যে অষ্টম শ্রেণী বিজ্ঞান অম্ল ক্ষার লবণ চ্যাপ্টারের হ্যান্ড নোট, টিচারের নাম লিখে দিবা অন্তর স্যার, দিয়ে পোস্ট করবা। 52 জনের মধ্যে যার নোট সবচাইতে ভালো হবে হ্যান্ড নোট, ঠিক আছে, এই অধ্যায়ের উপরে, প্রথম 2 জন বা 3 জনকে, প্রথম 3 জনকে আমাদের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার। শাওন ভাই, কি পুরস্কার দেওয়া যাবে এদেরকে? আকর্ষণীয় পুরস্কার, সেটা সারপ্রাইজ থাকবে, ঠিক আছে? কিন্তু এটুকু শিওর থাকো যে অবশ্যই পুরস্কার পাবা তোমরা। ক্লিয়ার? তাইলে আশা করব তোমরা সবাই হ্যান্ড নোটস গুলা না আজকেই পোস্ট করা লাগবে, না না না, এইটা ম্যান্ডেটরি না। আজকে শেষ হবে ক্লাস, তুমি সময় নাও, কালকে করো, ঠিক আছে? কালকে এটা পোস্ট করবা। এটা সময় থাকবে কালকে রাত 12টা পর্যন্ত। এর মধ্যে যারা পোস্ট করবে তাদের পোস্ট অ্যাপ্রুভ হবে, তারপরে আর কারো পোস্ট অ্যাপ্রুভ হবে না। ক্লিয়ার? বাট 100% আমরা 3 জনকে পুরস্কার দিব, এবং সেটা অবশ্যই কি বলে, মানে ফেসবুকে সেভাবেই পোস্ট করা হবে তোমাকে নিয়ে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। চলো তাহলে আমরা বাকিটুকু শেষ করি। এরপরে দেখো ভিটামিন সি। এখানে দেখো একটা লাইন লেখা আছে যে অ্যাসকর্বিক অ্যাসিড, যা আমরা ভিটামিন সি বলে জানি। তাইলে ভিটামিন সি কে আর একটা কি নামে জানা যায়? অ্যাসকর্বিক অ্যাসিড। আসে এরকম যে ভিটামিন সি এর অপর নাম কি? মনে রাখবা, ভিটামিন সি এর অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এবং এই ভিটামিন সি, আমরা যে বলি না ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, ঠিক এরকম ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। কি? স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ওকে, এবার একটু খেয়াল করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, অনেকগুলো অ্যাসিড আছে। তোমাকে সুন্দর করে অ্যাসিডগুলো দিয়ে বলবে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, অথবা বলবে নিচের কোনটি দুর্বল অ্যাসিড। তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? দেখো সালফিউরিক অ্যাসিড কি আছে? সালফার। দেখো ফসফরিক অ্যাসিড কি আছে? ফসফরাস। নাইট্রিক অ্যাসিড কি আছে? নাইট্রোজেন। তার মানে কি? এগুলো বুঝাই যাইতেছে যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দ্বারা গঠিত যৌগ না।
তার মানে এগুলো কেমন হবে? শক্তিশালী অ্যাসিড, ঠিক না? আচ্ছা, তাহলে এগুলো আমরা জানলাম। এখন এইখানে এই যে যেগুলা শক্তিশালী অ্যাসিড হিসেবে আমরা চিনি, দেখো এরা সবগুলাই পাইছি কই থেকে? বিভিন্ন রকম খনিজ থেকে। এবং এই জন্যেই এদেরকে বলা হয় খনিজ অ্যাসিড। কি বলা হয়? এদেরকে বলা হয় খনিজ অ্যাসিড। তাহলে এইভাবেও কিন্তু আমি অন্তত আমার মাথায় একটু রাখতে পারবো যে খনিজ অ্যাসিড কোনগুলা। যেগুলা শক্তিশালী অ্যাসিড সেগুলাই খনিজ অ্যাসিড। মানে এইটা যে অ্যাপ্রোপ্রিয়েট একদম ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু অন্তত তোমার ক্লাসের প্রেক্ষাপটে তোমার এমসিকিউতে পারার জন্য তুমি কিন্তু এটা দেখতে পারবা বা বুঝতে পারবা যে আচ্ছা ঠিক আছে, এই যে এরা সবাই শক্তিশালী অ্যাসিড, তার মানে এরা হচ্ছে খনিজ অ্যাসিড। এখন কথা হইতেছে এগুলা খাওয়ার উপযোগী না, এই খনিজ অ্যাসিড যেগুলা। ওকে, ওই যে বলে না আইনে আছে কি জানি বলে, কই চল জলিলের বাড়ি ঘেরাও দেমু। কি করছে জলিল? মিনুরে অ্যাসিড মারছে। তারপর কই আইনে আছে অ্যাসিড মারার বিচার 90 দিনের মধ্যে কার্যকর করতে হয়। তাইলে অ্যাসিড মারলে কি হয়? অ্যাসিড মারলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। আমরা দেখছি না এই অ্যাড বিটিভিতে আগে দিত। এখন ধরো যে এই ক্রাইমটা নাই বললেই চলে, আমরা চাইও না এই ধরনের ক্রাইম বাড়ুক। আইনের যথাযথ প্রয়োগের কারণে এই ঘটনা এখন নাই বললেই চলে। দেখছো এই অ্যাড তোমরা, যে মিনুরে অ্যাসিড মারছে জলিল, এই অ্যাড দেখছো? ওকে ঠিক আছে, দেখছো, হ্যাঁ, গুড গুড। ওকে ঠিক আছে। ওকে, তারপরে আচ্ছা এই যে দেখো লিখছে যে তোমরা কি জানো আমাদের সমাজের কিছু খারাপ চরিত্রের লোক আছে, যে জলিল, যে মিনুরে অ্যাসিড মারছিল, ঠিক না? ওকে, এই যে লিখেও দিছে যে অ্যাসিড অ্যাসিড মারার শাস্তি কি? মৃত্যুদণ্ড হইতে পারে। ওকে, তাহলে এটা তো আমরা এমনি জানি যে অ্যাসিড মারার শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, ঠিক না? আচ্ছা এইবার আসো, আরো কিছু বিষয় আছে এইটুকু তোমাদের পড়ার দরকার নাই, ঠিক আছে? এই যে মাঝখানের এই যে এই 1-2 লাইন, এখানে আরো একটা লাইন তুমি পড়বা, সেটা হচ্ছে দেখো। ওকে, এখন এই যে সোনার গয়না, ঠিক আছে, তাই বলে আবার সিটি গোল্ডের কথা চিন্তা করিলো না, ঠিক আছে? যে মনে করো যে সিটি গোল্ড তো বুঝো, সিটি গোল্ড বুঝো না কে কে? সিটি গোল্ডই তো বলে মনে হয়। সিটি গোল্ড বুঝো না কে কে? উৎস বুঝে না? এই কে এটাকে মাহির আফতাব, ও লিখছে কিভাবে পাঠাবেন পুরস্কার। ভাই তুমি জিতো, ঠিক আছে, তারপর পুরস্কার তোমার বাসায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। প্রয়োজনে তোমার বাসায় যাই পৌঁছায় দিয়ে আসবো, প্যারা নাই। আচ্ছা হাফসা বলছে স্যার, আচ্ছা ঠিক আছে ওকে। কেউ চিনো না সিটি গোল্ড? কেমনে কি? বুঝলাম না কিছু। সিটি গোল্ড কেউ চিনো না? হ্যাঁ হ্যাঁ, বাইক নিয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা সিটি গোল্ড হইতেছে স্বর্ণের মতনই দেখতে। মার্কেটে গেলেই দেখবা যেটা অ্যাকচুয়ালি স্বর্ণের মতো দেখতে, কিন্তু স্বর্ণ না, ঠিক আছে? মূলত ইমিটেশন বলা হয় আর কি, ইমিটেশনের গোল্ড। ওকে যাই হোক, তো ওইটা না, আবার মূলত যেটা অরিজিনাল স্বর্ণ, স্বর্ণের গয়না, এই স্বর্ণের গয়না তৈরি করার ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, অনেক বেশি পরিমাণে আসে, অনেক বেশি। যে নাইট্রিক অ্যাসিড কি কোথায় ব্যবহার করা হয়, অথবা গহনা তৈরির সময় কি ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। যত রকম ব্যাটারি আছে সবগুলাতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড। যত রকম ব্যাটারি আছে সব রকম ব্যাটারিতে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে গহনা তৈরি করার সময় ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড, এবং ব্যাটারি চালিত জিনিস ব্যবহার করার ক্ষেত্রে কি ইউজ করা হয়? সালফিউরিক অ্যাসিড। ওকে, এইবার যাদের বাড়ির সাপ আছে, ঠিক আছে, তো সাপ যদি তোমাকে মনে করো কামড়াইতে না চাই, তাহলে কি করা লাগবে? সাপ তো কামড়াইতে চাবেই, তোমার দায়িত্ব কি সাপ যাতে না কামড়াইতে পারে সেটার ব্যবস্থা করা। এটার জন্য তোমাকে কি করা লাগবে? বাসায় কার্বলিক অ্যাসিড ছিটাইতে হবে। তাহলে সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কোনটা ব্যবহার করব? কার্বলিক অ্যাসিড। গহনা তৈরি করার সময় কোনটা ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। যত রকম ব্যাটারি আছে ব্যাটারিতে কি ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড। তাহলে গয়নাতে নাইট্রিক অ্যাসিড, ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড, আর সাপের কামড় খাইতে না চাইলে কার্বলিক অ্যাসিড। তিথি লিখছে নকল সোনা, ওই হইল। হুমায়রা চিনি, গুড।
ওকে, বিন বাজাইতে হবে, হ্যাঁ বিন বাজাও, যদি মনে করো যে বিন বাজাইলে সাপ চলে যাবে। গুড, ভেরি গুড। ঠিক আছে, পরের দিন দেখা যাবে যে মনে করো যে কি হয়েছে, আমরা হয়তো খবর শুনবো যে সাপের কামড়ে এরই পরিবারের একজন শিক্ষার্থী আক্রান্ত, হাসপাতালে ভর্তি। আবার তোমাকে দেখতে যাওয়া লাগবে আমাদের তখন, ঠিক আছে। যাই হোক, ওকে। এরপরে দেখো, একদম প্রথম ক্লাসে আমি বলছিলাম যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই লাইনটা বলো, মনে আছে কার কার? আমি যে প্রথম ক্লাসে বলছিলাম যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটা মনে আছে কার কার? ক্লাসে বলছিলাম যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটা মনে আছে কার কার? হুমায়রা বলছে, ওকে ঠিক আছে, গুড, সাবাস। যাদের মনে নাই তারাও বলবে মনে আছে, কথা সঠিক। কিন্তু মিথ্যা বলে লাভ কি? না না, এই 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 যে ধরো আমি যে বলি যে তোমার মনে আছে কিনা, কিংবা ধরো আমি যে বলি যে তুমি আমার সাথে সাথে অ্যান্সার করো বা পারছো কিনা, এইটাতে তুমি যদি বলো যে ধরো, মানে কি বলে, আমি পারছি না পারেও, আমার কোনো লস আছে? আমার কিন্তু কোনো লস নাই। কিন্তু আমার কথা হচ্ছে এটা, তুমি যদি প্রত্যেকটা টিচারের ক্লাস করার সময় টিচার যদি এভাবে কোশ্চেন করে এবং র্যান্ডম, যে ধরো তোমার কি মনে আছে, ঠিক আছে, এখন একজন একজন করে তো শোনা সম্ভব না, তুমি যদি রিকল করার চেষ্টা করো এবং যদি দেখো তুমি রিকল করতে পারতিছো, তাহলে বুঝবা যে হ্যাঁ, তুমি ট্র্যাকে আসো, তুমি টিচারের কথা শুনতেছো, তুমি ভালো মতো ক্লাস করতেছো, এমনকি মানে তোমার পড়ার প্যাটার্ন ঠিক আছে, বুঝবা যেটা তুমি মাথা থেকে হারাও নাই। বাদ যদি দেখো টিচার 10টা বলতেছে, তুমি তার মধ্যে 2টার অ্যান্সারও দিতে পারো নাই, ঠিক আছে, তাহলে বুঝবা যে শেষ। ঠিক আছে, তাহলে এভাবে হবে না, পড়তে হবে আরো মনোযোগ দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি, মাহির আফতাব কসমেটিক্স, হ্যাঁ সত্য, ঘটনা সত্য। আরিয়া দেওয়ান সামিহা, ওকে গুড। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সাদিয়া ইয়াসমিন মুনতাহা কারেক্ট। মোসাইবা আফরিন, ঐশ্বর্য, হ্যাঁ ঐশ্বর্য, এ- এটা ঐশ্বর্যকে আমি মোটামুটি আমার ক্লাসে ভালো প্রেজেন্ট দিই, সবাইকেই দেখি ভালো মনোযোগ দিয়ে ক্লাস করে। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা। সোহানা, রাদিয়া, রাদিয়াকে আমি চিনলাম ভালোই। সোহানা, তারপরে সায়েম, সায়েম রেগুলার লাইবা। রাফাত আহমেদ, গুড, সায়েমকেও মাঝে মাঝে মনে পড়ে আর কি। আয়েশা, গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। চলো, তাহলে আমরা এগুলো বুঝলাম, ঠিক আছে। আর সাপের কামড় থেকে বাঁচার জন্য কি করব? কার্বলিক অ্যাসিড দিব। আচ্ছা, এইবার একটা লাইন এখান থেকে পড়তে হবে, সেটা হচ্ছে যে দেখো, স্যার আমার নাম বললেন না, আরে সবার নাম বলবো নি। দেখো, সেটা হচ্ছে কোন একটা দেশ কতটুকু উন্নত, একটা দেশ কতটুকু উন্নত তুমি এটা মেজার করবা কিভাবে? এইটা মেজার করা হয় ওই দেশ কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তার উপর ভিত্তি করে। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রাজা, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড কি বলা হয়? রাজা, ঠিক আছে। তো এই যে সালফিউরিক অ্যাসিড, এইটা কতটুকু ব্যবহার করে একটা দেশ, তার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় যে ওই দেশ আসলে কতটা উন্নত। ক্লিয়ার? ওকে, ডান। দেন আসো, সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতি, আচ্ছা এগুলো দরকার নাই। Okay, চলো নেক্সট আমরা নিচে যাই। আচ্ছা, অ্যাসিড ও ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এইগুলা থেকে কোনো ডিটেলস পড়তে যাবা না, একদম ক্লিয়ার মনে রাখো, যেটুকু পড়ার দরকার সেটুকু আমি তোমাকে পড়াইছি। তুমি এই যে এক লাইন এক লাইন পড়বা। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো সকল অ্যাসিডিক কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, জাস্ট এইটুকু, জাস্ট এই এক লাইন। যে কি? সকল অ্যাসিড কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, মানে আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও ক্লিয়ার, যেহেতু আমি সব পড়াইছি সেজন্যই আমার ইচ্ছা এটুকু আমরা মনে রাখবো। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট লাইন, যে কোন ধর্মকে কাজে লাগিয়ে আগুন নেভানোর কাজ ব্যবহার করা হয়, আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। অ্যাসিডের ধর্মকে কাজে লাগিয়ে এই আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, 2 লাইন। আচ্ছা, আর অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যে লবণ ও পানি উৎপন্ন করে, এটা তো আমরা সবাই জানি। ওকে, দেন, আচ্ছা, ঠিক একইভাবে এইগুলা কোনো কিছু পড়ার দরকার নাই, এই বিক্রিয়া টিক্রিয়া পড়তে যাওয়ার দরকার নাই, ধরো বিক্রিয়া আসে না বললেই চলে। তো যদি মনে করো যে কোনো সময় দিয়েও দেয়, তোমার পারার দরকার নাই, মানে আমার একদম সলিড কথা, কারণ ধরো 95% প্রিপারেশন তোমার হয়ে গেছে। এই বিক্রিয়া কয়টা মুখস্থ করে তুমি মাথায় রাখতে গেলে
বাকি যেটুকু তুমি পড়ছো মাথা থেকে আউট হয়ে যাবে। তো আমার কি কোনো দরকার আছে যে হুদাই মনে করো যে এই এইটুকু পড়তে যায় আমি মাথা ওলাবো? দরকার নেই, পারলাম না। পারলাম না, ধরো যদি এখান থেকে কোশ্চেন দেয়, মানে ম্যাক্সিমাম পারবে না, আমিও পারবো না, হিসাব শেষ। কিন্তু আমি মাথায় লোড দেবো না বেশি। ওকে, তারপরে ওকে, কাহিনী এটা চ্যাপ্টার শেষ। আচ্ছা, এবার একটু চিন্তা করো যে আমি এই শূন্যস্থানগুলোর চেষ্টা করি, মানে অ্যান্সার করার। অ্যাসিড সমূহ পানিতে কি উৎপন্ন করে? আমরা এই যে মাত্রই পড়লাম, এই জন্য বলছিলাম যে এই লাইনটা আমরা মুখস্থ করব, ঠিক না? কই গেল? গেল কই? আহা, এই যে অ্যাসিড কার্বনিক বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, এইবার পরের এটা আমরা দেখি। ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা, বলো 2 নাম্বারটার অ্যান্সার বলো তোমরা। 2 নাম্বার শূন্যস্থানের অ্যান্সার বলো। ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা, যারা কি বলো? ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা, যারা কি বলো সোহানা? ওকে, ঠিক আছে। আমি কমেন্টস করতে বলছি। ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা, যারা কি বলো? সাদা ইয়াসমিন মুনতাহা আপু, শুনতে পাচ্ছ? ক্ষার হলো এক ধরনের ক্ষারক যারা, যারা কি বলো? এনিওয়ান? মুনতাহা, রঙ্গন, তারা আমার তো অনেক প্যাক দিয়ে, ওকে, এরা ইচ্ছা তোমার। পানিতে মিশে, কারেক্ট, গুড। মুসাইবা আফরিন, একদম সলিড। জারিন তাসনিম, জারিন তাসনিম পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া তো অনেকেই করে। ঠিক আছে, ক্ষারক, তুমি যে তুমি বলতেছো ক্ষার হচ্ছে এক ধরনের ক্ষারক যারা পানির সাথে বিক্রিয়া করে, তার মানে কি তুমি যাকে ক্ষার ক্ষার ক্ষারক বলতিছো কিন্তু ক্ষার বলতিছো না, সে কি পানির সাথে বিক্রিয়া করবে না? পানির সাথে বিক্রিয়া করা এইটার চাইতে স্পেসিফিক হয় যে পানিতে দ্রবীভূত হয়। কারণ এটার আবার অনেক ব্যাখ্যা আছে, বুঝছো? পানির সাথে বিক্রিয়া করবে কিন্তু খেলা অন্যরকম হইতে পারে। তো এইটাতে যাওয়ার প্যাচে যাওয়ার দরকার নাই। তুমি বলবা ক্ষার হচ্ছে এক ধরনের ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয়। আব্দুল্লাহ সাদাত, কারেক্ট। নেক্সট, সকল ড্যাশ কিন্তু সকল ড্যাশ নয়। এরা বহুতবার বলছি। সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। 4 নাম্বার, অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়। বলো কি হবে? 4 নাম্বার, অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলো? স্যার নোটস কোথায় দিব? তুমি নোটস দিবা ক্লাস 6 to 9 এডু পরিবার ফেসবুক গ্রুপে। তুমি মেইন গ্রুপে জিজ্ঞেস করতে পারো যে হচ্ছে কি বলে যে নোটস কোথায় দিব বা হোমওয়ার্ক কোথায় দিব, ফেসবুকের লিঙ্কটা দেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিবে। এবার 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। অ্যাসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে? নিলয়, কারেক্ট। তারপর, হ্যাঁ, লবণ ও পানি। তারপরে দেখো, অ্যান্টাসিড হলো ড্যাশ জাতীয় পদার্থ। এইটার অ্যান্সার দেন আপনারা দেখি। অ্যান্টাসিড হলো ড্যাশ জাতীয় পদার্থ। অ্যান্টাসিড হলো ড্যাশ জাতীয় পদার্থ, বলেন এটা কি হবে? অ্যান্টাসিড হলো ড্যাশ জাতীয় পদার্থ, বলো এটা কি হবে? নিলয়। নিলয়, কারেক্ট। আমরা একটু অপেক্ষা করি, আরো কয়েকজন অ্যান্সার। ঐশ্বর্য জয়ধর, তুমি অ্যান্সার করতেছো না। অ্যান্টাসিড হলো ড্যাশ জাতীয় পদার্থ, সাদা ইয়াসমিন মুনতাহা, সঠিক। সায়েম। আচ্ছা সোহানা, উল্টাপাল্টা কোশ্চেন না করে অ্যান্সার দাও। মুসাইবা আফরিন, গুড। আব্দুল্লাহ সাদাত, কারেক্ট। সাদা ইয়াসমিন মুনতাহা, কারেক্ট। সোহানা, হ্যাঁ কারেক্ট। হ্যাঁ কারেক্ট, অ্যাসিড হলো ক্ষার জাতীয় পদার্থ। এইবার আমরা কোশ্চেনে চলে আসি। অ্যাসিড ও ক্ষারকের মূল পার্থক্য কি? সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আচ্ছা, বিশুদ্ধ পানি ও লবণ কি লিটমাস কাগজের রং পরিবর্তন করে? আচ্ছা, নির্দেশক বলতে কি বোঝায়? আচ্ছা, টমেটোতে কোন অ্যাসিড থাকে? কোন অ্যাসিড খাওয়া যায়? এই এই দেখি, এটা বলো দেখি। এর অ্যান্সার কে দিতে পারবে? কোন অ্যাসিড খাওয়া যায়? একটু বুদ্ধি থাকলেই পারবা।
একটু বুদ্ধি থাকলেই পারবা। কোন অ্যাসিড খাওয়া যায়? সিয়াম, হয় নাই। এই যে অপশন থেকে দেখো, 2 নাম্বার, 2 নাম্বার থেকে দেখো সিয়াম। এই যে কোন অ্যাসিড খাওয়া যায়, অপশন থেকে বলো। কোন অ্যাসিড খাওয়া যায়? আরিয়া, দেওয়ান, সামিহা, না না, হয় নাই। পাগল, ওটা খেলে মরে যাবা। কোন অ্যাসিড খাওয়া যায়? মুসাইবে আফরিন। অ্যান্সার ঠিক আছে। আমি বলছি এই যে বইয়ের ডিসপ্লেতে, মানে তুমি ডিসপ্লেতে যে 2 নাম্বার যেটা আছে না, কোন অ্যাসিড খাওয়া যায়, এই চারটার মধ্যে থেকে অ্যান্সার বলো। মুসাইবা আফরিন। তোমার কনসেপ্ট ঠিক আছে, বাট অ্যান্সার বলতে হবে। সাদে ইয়াসমিন মুনতাহা, কারেক্ট। ঐশ্বর্য জয়ধর, হয় নাই আপু, হয় নাই। সায়েম, কারেক্ট। আব্দুল্লাহ সাদাত, ভেরি গুড। অহিন ইসলাম, হয় নাই। জারিন তাসনিম, হয় নাই। হয় নাই। রাফাত, হাফসা, হয় নাই। হুমায়রা, হয় নাই। ঐশী, হয় নাই। নাফি। আচ্ছা, কি বোঝা গেল? তার মানে এইখানে এসে অনেকে আটকে গেছো। পেঁয়াজ খাওয়াইছি একটু। কোন অ্যাসিড খাওয়া যায়? এবার যে 4টা অপশন দেওয়া আছে, আপনি, আমি যে আপনাকে পড়াইলাম এতদিন, একটু চিন্তা করে দেখেন তো, যে আমি যখন বলছি আপনি তেঁতুলে কোন অ্যাসিড পান, টমেটোতে কোন অ্যাসিড পান, লেবুতে কোন অ্যাসিড পান, এইগুলার ক্ষেত্রে আপনি, এইগুলার ক্ষেত্রে আপনি কোনো সময় কি এই নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলোর নাম শুনছেন? নাম শুনছেন? নাম শুনেন নাই। আপনি নাম শুনছেন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এই সবগুলোর নাম শুনছেন। কথা ঠিক না? আর এই যে দেখতেছেন না, CH3COOH, ঠিক আছে, এটা কিসের সংকেত? অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, যেটা থাকে কই? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা জৈব অ্যাসিড। যেটা অ্যান্সার দিছিল হচ্ছে মুসাইবা আফরিন। ওকে, এই জৈব অ্যাসিড খাওয়া যায়। ওকে। তারপরে লবণ কি? মিল্ক অফ লাইম বলতে কি বোঝায়? এই দেখো, ওর পেটে গ্যাস হয়েছে, ডাক্তার কি পরামর্শ দিছে, কেন দিছে? আচ্ছা, ওই অ্যাসিড তৈরি হওয়ার কারণ কি? ক্ষার কি? চুনের পানি ঘোলা হওয়ার কারণ কি? কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয়? প্রথম যৌগটি ক্ষার ও ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে, বিশ্লেষণ করো। এই ঘ নাম্বারটা ইন্টারেস্টিং। উদ্দীপকে উৎপন্ন প্রথম যৌগটি ক্ষার ও ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে। কথা হইতেছে, প্রথম যৌগটা ক্ষার এবং ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে, তার মানে তোমাকে 2টা ধর্ম দেখাইতে হবে। ক্ষারকের ধর্ম কি? যা হাইড্রক্সিল উৎপন্ন করে। আর ক্ষারের ধর্ম কি? যেটা পানির সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবীভূত হয়। তার মানে তোমাকে দেখাইতে হবে যেটা হাইড্রক্সিল যুক্ত, এবং তারপর তোমাকে আবার দেখাইতে হবে যেটা পানির সাথে বিক্রিয়া করে, ওই যে আমরা দেখাইছিলাম পানির সাথে বিক্রিয়া করে দ্রবীভূত হয়েছে, এইটা দিয়ে দেখাই দিতে হবে। এইবার একটু আমাকে বলেন, যে এই যে পড়লাম আমরা এইভাবে একটা চ্যাপ্টার, এরপরে কি মনে হয় এখন কি কনফিডেন্ট আসছে না? একটু কনফিডেন্স আসছে না যে হ্যাঁ পারা যাবে? এখন তোমার কাজ হবে সুন্দর করে গাইড থেকে, মনে করো যে এমসিকিউ গুলো সলভ করা, ঘ নাম্বারের জন্য টেকনিক গুলো ফলো করা, যে আচ্ছা কেমন টাইপের কোশ্চেন হইতে পারে, এই বিষয়গুলা অন্তত আমি আমার জায়গা থেকে অন্তত এই অধ্যায়টা পড়ানোর জন্য খুব ভালো চেষ্টা করছি। ঠিক আছে, আমি জানি না আসলে তোমাদের কেমন লাগছে। একটু বলেন তো দেখি, আসলে আপনাদের ক্লাসটা কেমন লাগছে? এই অধ্যায়টা অন্তত পড়ে, আগের কাহিনী মাহিনী বাদ দিলাম, অন্তত এই যে অধ্যায়টা পড়লাম আমরা, এই অধ্যায়টা কেমন লাগছে তোমাদের কাছে? বলো। হ্যাঁ, তিথি, দেখলাম তোমারটা একটু নিচে পড়ে গেছিল তিথি। একটু বলেন দেখি আসলে কেমন লাগে আপনাদের আমার ক্লাস। ভালো খারাপ যেটাই হইতে পারে, যে কোনোটাই হইতে পারে, কোনো সমস্যা নাই। মানে তাছাড়া কোনো সমস্যা নাই, ঠিক আছে, ভালো খারাপ যেটাই হইতে পারে, ইউ ক্যান মানে অনেস্ট কনফেশন দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা। মিহি, হ্যাঁ দেখলাম আপু, দেখছি আপু। আচ্ছা ঠিক আছে। রাফাত, ভালো স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা,
তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে আমি দুইটা পয়েন্ট বলবো। এই অধ্যায় শেষ, এরপরে নতুন চ্যাপ্টার শুরু হবে। আসলে আমার জানা নাই যে নতুন চ্যাপ্টার কোন স্যার নিবে। হয়তো তোমাদের সাথে অন্য কোনো চ্যাপ্টারে আমি আবার, আমার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নতুন চ্যাপ্টার অন্য কোন চ্যাপ্টার শুরু হবে এটা আমি জানি না আসলে। ওকে। দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে যে আহ, যে নোটস এর কথা আমি বললাম, এটা এডু পরিবারের সিদ্ধান্ত যে যাতে তোমরা ক্লাসে আরো মনোযোগী হও এবং তোমাদের হাতের লেখা বলো, ক্লাসে মনোযোগী হয়ে নোটস তৈরি করার কথা বলো, এগুলা না খুব বেশি ভালো ইফেক্টিভ হবে তোমাদের জন্য। এখন অনেকে ভাবতে পারে হুদাই এগুলা কেন করব। তুমি, আমরা তোমাদের যাতে সিনিয়র, ঠিক না? তুমি এইটে পড়ো, আমরা এসএসসি এইচএসসি পড়ে আসছি, অনার্স পড়ে আসছি। তো আমরা কিন্তু বুঝি যে আসলে কিভাবে পড়লে, আমরা যদি এইভাবে পড়তাম তাহলে আমাদের একটু আরো একটু ভালো হইতো, আমরা হয়তো আরেকটু ভালো জায়গায় যেতে পারতাম। এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ, আরো ভালো হইতে পারতাম, ঠিক না? তো সেইগুলো আমরা চাই তোমাদের মধ্যে আসুক, পড়াশোনার বিষয়গুলো তোমাদের মধ্যে তৈরি হোক, ঠিক আছে? এই জন্যই এইটা দেওয়া। তাছাড়া ধরো তুমি অনেস্টলি চিন্তা করে দেখো যে এডু পরিবারে মান্থলি এরা যে চার্জ করে, মানে 500 টাকা, এই টাকা দিয়ে আসলে মানে বর্তমান যুগের প্রেক্ষাপটে এইভাবে সব সাবজেক্টের ক্লাস পাওয়া আমার কাছে মনে হয় না যে খুব একটা সম্ভব। তারপরেও কিন্তু তারা এগুলা করতেছে, তারা সেবা হিসেবে নিয়েই করতেছে। তো তারা যেহেতু করতেছে, পুরস্কারেরও ব্যবস্থা আছে। পুরস্কারটা ম্যাটার না, ধরো তোমাকে 10 টাকা দিল, তাতে কিছু যায় আসে, কিন্তু একটা সম্মান, একটা ভালো লাগা। ধরো ফেসবুকে গ্রুপে যখন পোস্ট হবে যে, কার নাম বলবো, আহ আচ্ছা কার নাম বলবো নি, আবার কই যাবে নি, একদম ওই যে সাদিয়ার নাম বলি, মানে অন্যভাবে বলি নাই, এরা তো জাতীয় নাম, ঠিক না? যে মনে করো যে সাদিয়া হচ্ছে এই নোটসের এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, সাদিয়া ধরো 100 টাকা পুরস্কার পাইলো একটা। এইটাও কি একটা, সবাই জানলো দেখলো, একটা ভালো লাগা যে আমি এতগুলো মানুষের মধ্যে থেকে কম্পিটিশন করে ফার্স্ট হয়েছি। এইটাই। তো চেষ্টা করবা সবাই, অবশ্যই টিচারের নাম উল্লেখ করে দিবা, আমার নাম যদি জানা থাকে আর কি, তাহলে লিখবা অন্তর স্যার। অ্যান্ড তোমার যে কোনো বিষয়ের, অঙ্ক, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, যে কোনো বিষয়ে সমস্যা হইলে তুমি সেটার স্ক্রিনশট নিয়ে, স্কুলের প্রবলেম হইতে পারে, কোচিং এর প্রবলেম হইতে পারে, গাইডের প্রবলেম হইতে পারে, যেই অষ্টম শ্রেণী এডু পরিবার যেই গ্রুপ আছে সেখানে শেয়ার করবা, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। তুমি শেয়ার করলেই দেখবা টিচাররা সমাধান করে দিচ্ছে। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমাদের ক্লাস নিতে অনেক ভালো লাগে, সত্যি কথা যেটা, ঠিক আছে? তিথি লিখছে, আচ্ছা ঠিক আছে, ওকে তিথি। তবে আগে ক্লাস শুরু করলে আরো বুঝতাম। তাসনিম ইসলাম, আমি আসলে বুঝি নাই তোমার কথা, আচ্ছা যাই হোক। তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে। আসলে নেক্সট কবে দেখা হয় জানি না, যেদিনই হয় আর কি, আল্লাহ লিখে রাখলে অবশ্যই দেখা হবে আবার। ততদিন সবাই ভালো থাকবা।